সালামু আলাইকুম। আমরা তো আমরা উচ্চতর গণিত ৮.১ অধ্যায়ে আমরা কোণ সম্পর্কে জেনেছি। কোণের প্রকারভেদ, জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ আর কোণ পরিমাপের পদ্ধতিগুলো সম্পর্কে জেনেছি, ষাটমূলক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতি। এই অধ্যায়ে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলো সম্পর্কে জানব। আমরা যদি পড়ে দেখি আমাদের বইয়ে কী লেখা আছে, ত্রিকোণমিতির এই অংশে প্রথমে সূক্ষ্মকোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ। সূক্ষ্মকোণ কাকে বলে জানো? 90 ডিগ্রির ছোট কোণগুলোকে সূক্ষ্মকোণ বলে। সাইন, কোসাইন, ট্যান, সেক, কোসেক, কট সম্পর্কে আমরা আলোচনা করব। সূক্ষ্মকোণের অনুপাতগুলোর মাধ্যমে যে কোনো কোণের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয়ের কৌশল আলোচনা করা হবে। তাহলে দেখো, এখানে দুইটা কথা বলছে, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। একটা হলো কোণ আর একটা হলো ত্রিকোণমিতিক অনুপাত। সাইন, ট্যান, কস এগুলো হলো অনুপাত, ত্রিকোণমিতিক অনুপাত। আর কোণগুলো, এই যে আমরা এই কোণকে দুইভাবে প্রকাশ করতে পারি, ডিগ্রি দিয়ে অথবা রেডিয়ান দিয়ে, যাই প্রকাশ করি না কেন সেগুলো হলো কোণ, এবং আরেকটা হলো ত্রিকোণমিতিক অনুপাত। তোমরা যদি ফাংশন পড়ে থাকো উচ্চতর গণিতে অথবা সাধারণ গণিতে ফাংশন, সেখান থেকে কিছুটা ধারণা পেতে পারো। যাই হোক, আমি আর ওদিক দিয়ে না যাই। তাহলে যে জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে, ত্রিকোণমিতিক অনুপাত এক বিষয় এবং কোণ আরেকটা ব্যাপার। ত্রিকোণমিতিক অনুপাত এবং কোণ দুটি ভিন্ন মান, দুটি ভিন্ন রাশি, দুটি ভিন্ন বিষয়। অনুপাতসমূহের পারস্পরিক সম্পর্ক এবং বিভিন্ন চতুর্ভাগে এদের চিহ্ন কী হবে সে সম্পর্কে ব্যাখ্যা করা হবে। ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত কতিপয় অবেদ মানে ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র যেগুলো আমরা বলি, যেমন সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল টু 1, এগুলো সম্পর্কে ধারণা দেওয়া হবে। এছাড়া আদর্শ কোণসমূহ, আদর্শ কোণ হলো 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90 ডিগ্রি। ত্রিকোণমিতিক অনুপাত এবং অনুপাতসমূহ সর্বোচ্চ সর্বনিম্ন মানের পরিধি সম্পর্কে আলোচনা করা হবে। যেমন আমরা জানি সাইনের সর্বোচ্চ মান হলো 1 এবং সর্বনিম্ন মান হলো 0। এটা আমরা সাধারণ গণিতে ত্রিকোণমিতিতে পড়ে এসছি। তাহলে এই জিনিসগুলো সম্পর্কে এ অধ্যায়ে ধারণা দেওয়া হবে। তাহলে একটু আবার বলি, সূক্ষ্মকোণের ক্ষেত্রে ত্রিকোণমিতিক অনুপাত সমূহ সম্পর্কে ধারণা দেওয়া হবে। এখন আমি বলি, যদিও তোমরা জেনারেল ম্যাথে এটা পড়ে আসার কথা, তারপরে আমি একটু রিকল করিয়ে দিই সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই যে আমরা সাইন, কস, ট্যান, কট, এগুলো পূর্ণ নাম অবশ্য সাইন, কোসাইন, ট্যানজেন্ট, সেকেন্ড, কোসেকেন্ট অ্যান্ড কোটেনজেন্ট। এগুলো পূর্ণ নাম এরকম, কিন্তু আমরা সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক এভাবে করে বলি। তো এগুলো অ্যাকচুয়ালি কি, এই যে আমরা বলি এগুলো হলো আসলে ত্রিকোণমিতিক অনুপাত। এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। এগুলো ত্রিকোণমিতিক অনুপাত এবং কোণ হলো নির্দিষ্ট কোণ, ঠিক আছে? তো তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা আমাদের বুঝতে হবে। একটা হলো কোণ আর একটা হলো ত্রিকোণমিতিক অনুপাত। ধরি আমরা এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজের যেহেতু একটা কোণ সমকোণ, তাহলে বাকি দুইটা কোণ স্বাভাবিকভাবে সূক্ষ্মকোণ হবে। তাহলে মনে করি এখানে এ বি সি সমকোণী ত্রিভুজ, এ বি সি সমকোণী ত্রিভুজ, যেখানে কোণ এ এবং কোণ সি ডেফিনেটলি সূক্ষ্মকোণ। কেন? কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এক কোণ 90 ডিগ্রি হলে বাকি দুই কোণ মিলে 90 ডিগ্রি হতে হবে। সেক্ষেত্রে অবশ্যই ওই দুইটা কোণ সূক্ষ্মকোণ হবে। সো আমরা কোণ সি এর সাপেক্ষে এবিসি ত্রিভুজের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করব। তো তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো যদি আমি বলি, আমি বাই ডিফল্ট এখানে এই ত্রিভুজের 3টা বাহু আছে, 3টা বাহু থেকে আমরা 6টা অনুপাত পেতে পারি। কি সেই 6টা অনুপাত? এ বি ডিভাইডেড বাই বিসি, এটা একটা অনুপাত। তারপর হলো বিসি ডিভাইডেড বাই এ বি, এটা একটা অনুপাত। একইভাবে আমরা যদি বলি এখান থেকে আসি, এরপরে হলো এসি ডিভাইডেড বাই বিসি, উল্টাভাবে বিসি ডিভাইডেড বাই এসি। এরপর গেল এবি এবং এসি, এবি ডিভাইডেড বাই এসি এবং এসি ডিভাইডেড বাই এবি। এই 6টি অনুপাত আমরা পাই। এই 6টি অনুপাতই আসলে সাইন,
কস ট্যান কট। অন্য কোনো এই 3টা বাহু থেকে এই 6টা ছাড়া অন্য কোনো অনুপাত সম্ভব না। এই 6টা অনুপাতেরই নাম হলো সাইন কস ট্যান কট। আমরা অলরেডি জানি লম্ব বাই অতিভুজ এভাবে বলি, আমরা লম্ব বলি, এটাকে দুইভাবে লম্ব ভূমি অতিভুজ এভাবে বলা যায়, অথবা সূক্ষ্মকোণের বিপরীত বাহু, অর্থাৎ এখানে কোণ সি এর সাপেক্ষে আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতেছি কোণ সি এর সাপেক্ষে। সো কোণ এটাকে আমরা বিপরীত বাহু, এটাকে কোণ সি এর সাপেক্ষে সন্নিহিত বাহু মানে সাতের বাহু বা পাশাপাশি বাহু এভাবে চিন্তা বলতে পারি, অথবা লম্বভূমি অতিভুজ এভাবে বলতে পারি। আমি লম্বভূমি অতিভুজ এভাবে বলবো। তাহলে এবি বাই বিসি, এবি বাই, তাহলে আমরা শুরু থেকে দেখি, আমরা সাইন থেকে শুরু করি। সাইন কাকে বলে? আমরা সাধারণ গণিতে জেনেছিলাম লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এটাকে সাইন বলে। এখানে লম্ব যদি বলি, আমাদের এখানে আমাদের ত্রিভুজে আমরা যেভাবে এঁকেছি সে অনুযায়ী এবি হলো লম্ব, বিসি হলো ভূমি এবং এসি হলো অতিভুজ। তো তাহলে আমরা দেখি, তাহলে এবি ডিভাইডেড বাই এসি যেটা আছে সেটাই হবে আমাদের সাইন টিটা। এবি ডিভাইডেড বাই এসি এটা হলো আমাদের সাইন, এ অনুপাতের নাম হলো সাইন। তাহলে একটা অনুপাত, একটা সমকোণী ত্রিভুজের একটা কোণের প্রেক্ষিতে আমি লম্বভূমি অতিভুজ এগুলো চিহ্নিত করেছি এবং সেখান থেকে 6টি অনুপাত পাচ্ছি, যেখানে অনুপাতগুলোর আমি নামকরণ করছি, যেখানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ যেটা তার নাম দিলাম সাইন। এরপরে আমরা ভূমি ডিভাইডেড বাই অতিভুজ অর্থাৎ বিসি ডিভাইডেড বাই এসি, বিসি ডিভাইডেড বাই এসি যেটা তার নাম দিলাম কস। তারপর আছে লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি অর্থাৎ এবি ডিভাইডেড বাই বিসি, এবি ডিভাইডেড বাই বিসি তার নাম দিলাম ট্যান। এভাবে নামকরণ করলাম বাকি 3টার নাম। তাহলে এসি ডিভাইডেড বাই এবি এটা হলো কোসেক এন বা কোসেক। কীভাবে বিসি ডিভাইডেড বাই এবি অর্থাৎ ভূমি ডিভাইডেড বাই বিসি ডিভাইডেড বাই এবি বা ভূমি ডিভাইডেড বাই লম্ব, এটার নাম হবে কট, কোটেনজেন্ট বা কট। এবং বাকি থাকলো আমার এসি অতিভুজ ডিভাইডেড বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি সেটা হলো সেক। তো এভাবে আমরা সমকোণী ত্রিভুজের 6টি অনুপাতকে নামকরণ করে ফেললাম। এখন দেখি এই যে অনুপাত মানে আমরা কি জানি? অনুপাত মানে ভাগফল। তো তাহলে এটা এই সমকোণী ত্রিভুজের জন্য, এই সূক্ষ্মকোণী ত্রিভুজের জন্য এই অনুপাতের, তাহলে এই যে এই অনুপাতগুলোর মান কার উপর নির্ভর করে? এই কোণের উপর নির্ভর করে। আমি যদি কোণটা একটু বড় করে, তোমাদের বোঝার সুবিধার্থে বলছি, আমি যদি কোণটা একটু বড় করে আঁকি তাহলে বিষয়টা এরকম হয়ে যাবে, ত্রিভুজটা এরকম হবে একটা ত্রিভুজ। স্বাভাবিকভাবে দেখো এই ত্রিভুজের এই সি কোণ থেকে এই এবিসি ত্রিভুজের এই সি কোণের মান অনেক বেশি। তাহলে দেখা যাচ্ছে এই সি কোণের মান যেহেতু বেশি, এখানে লম্ব এবং ভূমির অনুপাতটা কমে গিয়েছে, অর্থাৎ ভূমির ভ্যালুটা ছোটো হয়ে গিয়েছে। ফলে এটা এর অনুপাতের উপর একটা ইম্প্যাক্ট ফেলবে। এই কথাটা বলার অন্যতম রিজন হচ্ছে এই কোণের উপর নির্ভর করে, যেহেতু এটা ছোট কোণ এটা বড় কোণ, এই কোণের উপর নির্ভর করেই আমাদের যে বাহুর অনুপাত সে অনুপাতগুলোর মান চেঞ্জ হচ্ছে। এটাই আসলে সাধারণ গণিতে তোমরা সাইন 0-র মান 0, সাইন 30 ডিগ্রির মান হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান 1 বলেছ। বিষয়টা আসলে এখান থেকে আসছে। তাহলে দেখো এই যে এখানে যে কোণটা আছে সেই কোণটা যখন একটু ছোট, তখন এই বাহু অর্থাৎ লম্ব বাই ভূমির অনুপাত যেটা আসবে, ডেফিনেটলি এখানে এই ত্রিভুজে যখন কোণ সি এর মানটা বড় হলো, অর্থাৎ কোণ সিটা চোখের দেখায় বুঝতে পারছি এই কোণটা বড় হয়েছে, যার ফলে স্বাভাবিকভাবে লম্ব এবং ভূমির উপর এই কোণটা বড় হওয়ার একটা ইম্প্যাক্ট পড়েছে, যেখানে ভূমির মানটা ছোট হয়ে গিয়েছে। তো এর ফলে লম্ব এবং ভূমির যে অনুপাত, লম্ব বাই ভূমি অথবা ভূমি বাই লম্ব যেটা আছে, অর্থাৎ ট্যান এবং কট, এটার ভ্যালুতে ডেফিনেটলি এটার একটা ইম্প্যাক্ট পড়বে। তো এখান থেকে আমরা কি জানলাম? কোণের উপর নির্ভর করে এই ত্রিকোণমিতিক অনুপাত যেগুলো আছে সে অনুপাতগুলোর মান পরিবর্তিত হয়।
এই জিনিসটাই আমরা এই অধ্যায়ে দেখব। এই অধ্যায়ের মধ্যে আমরা কোণের উপর নির্ভর করে সূক্ষ্মকোণের সাহায্যে প্রথমে আমরা দেখব, তারপর যে কোনো কোণের জন্য কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান চেঞ্জ হয়, এই যে সাইন ট্যান কস সেক এগুলোর মান চেঞ্জ হয় সেই জিনিসটা আমরা দেখব। তাহলে সাইন কি কস কি আশা করি সেগুলো বুঝে গিয়েছো, ত্রিকোণমিতিক অনুপাত এগুলো। তো এই অনুপাতগুলো কোণের সাথে সম্পর্কিত, কোণের মানের পরিবর্তনের কারণে এই অনুপাতগুলোর মানও পরিবর্তন হয়। তাহলে এটা হচ্ছে সাধারণ ব্যাপার। এখন আমরা দেখি এই রিলেটেড অভেদগুলো, সূত্রগুলো আমরা একটু জেনে নিই। তাহলে এখানে যা প্রথমে এই সূত্রটা সহজে মুখস্থ রাখার জন্য, সহজে মাথায় রাখার জন্য আমি একটা আমার টিচারে শিখিয়ে দেয় আমি একটা টেকনিক ফলো করি, আমি তোমাদের সাথে এটা শেয়ার করছি। আশা করি এটাও তোমাদের জন্য হেল্প হবে। শুরু হয় এটা সাইন দিয়ে, সাইনের সাথে সাইন, কোসেক, কস, সেক এবং ট্যান, কট। এখানে আমরা দেখি এখান থেকে আমরা একটা পাশাপাশি সূত্র এবং একটা উপরে নিচে সূত্র এভাবে করে, অথবা উপরে নিচে বা স্কোয়ারের সূত্র এভাবে বলতে পারি। এভাবে করে আমরা সূত্রগুলো সবগুলো শিখে ফেলবো। এখান থেকে আমরা দেখি সাইন টিটা সমান এবি বাই এসি, কস টিটা সমান এসি বাই এবি, অর্থাৎ সাইন টিটার উল্টা হলো কস টিটা। তাহলে আমরা উপরে পাশাপাশি যে সূত্র, অর্থাৎ সাইনের সাথে কোসেকের যে সম্পর্ক সেই জিনিসটা শিখে নিই। 1 নাম্বার সাইন টিটা ইকুয়াল টু 1 বাই কোসেক টিটা। 2 নাম্বার হলো উল্টাভাবে কোসেক টিটা ইকুয়াল টু, যেহেতু আমরা চিত্র থেকে দেখেছি এই অনুপাত দুইটি পরস্পরের উল্টো, সাইন টিটা। সেম গোজ ফর কস, সেক, ট্যান, কট। 3 নাম্বার সূত্রে আমরা যদি বলি কস টিটা ইকুয়াল টু 1 বাই সেক টিটা। 4 নাম্বারে বলবো সেক টিটা ইকুয়াল টু 1 বাই কস টিটা। আচ্ছা, এই সূত্র কীভাবে এসছে আমরা দেখেছি, সমকোণী ত্রিভুজে আমরা দেখেছি এই অনুপাতগুলো পরস্পরের উল্টো, একটা যদি লম্ব বাই ভূমি হয় আর একটা হলো ভূমি বাই লম্ব, সেজন্য ওদের সূত্রটা আমরা এভাবে লিখছি। এই জিনিসটাকে গুছিয়ে লিখে সূত্র আকারে বলছি। ট্যান টিটা ইকুয়াল টু 1 বাই কট টিটা, ট্যান টিটা ইকুয়াল টু 1 বাই কট টিটা, কট টিটা ইকুয়াল টু 1 বাই ট্যান টিটা, এভাবে করে আমরা বলছি। তো এই হচ্ছে পাশাপাশি সূত্র। এরপর আমরা স্কোয়ারের সূত্র অথবা উপরে নিচে সূত্র আমরা বলি। আমি মনে রাখার জন্য জিনিসটা এভাবে চিন্তা করি, সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা ইকুয়াল টু 1 এবং সেক স্কোয়ার টিটা মাইনাস ট্যান স্কোয়ার টিটা ইকুয়াল টু 1। প্রথম কথা, এই তোমরা যখন সূত্রটা যদি মনে রাখতে কষ্ট হয় এই সিকোয়েন্সে লিখবা, অর্থাৎ সাইন, কোসেক, কস, সেক এবং ট্যান, কট এই সিকোয়েন্সে লিখবা। তাহলে এভাবে যদি তুমি চিহ্নিত করে মনে রাখার চেষ্টা করো, আই গেস এটা মুখস্থ রাখাটা কম্পারেটিভলি ইজি হবে। সূত্রগুলো কিভাবে আসছে, আমি এই অভেদগুলোর প্রমাণের দিকে যাচ্ছি না, কিভাবে এই সূত্রগুলো ডিরাইভড হয়েছে। তোমাদের যদি আগ্রহ থাকে তোমরা বইয়ে দেখে নিতে পারো, কারণ আমাদের সময় কম, আমাদের খুব দ্রুত পরীক্ষা সামনে চলে এসছে, তো আমাদের খুব দ্রুত এই জিনিসগুলো শেষ করতে হবে। সেহেতু আমি আর বেসিকে ঢুকছি না, বাট তোমাদের যদি আগ্রহ থাকে তোমরা নিজে দেখে নিতে পারো। আমি জাস্ট সূত্রগুলো কীভাবে মেমোরাইজ করবে সেই টেকনিকটাই শিখিয়ে দিচ্ছি। সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1। তাহলে দেখো আমি জিনিসটা মনে রেখেছি, আমি পার্সোনালি যখন স্টুডেন্ট ছিলাম মনে রেখেছি এভাবে, যে সাইনের নিচে নিচে যেহেতু কস আছে সেহেতু এখানে এটা প্লাস, মানে যেহেতু নিচে একদম নিচ আছে সেহেতু এটা প্লাস হইল সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1। তারপর এই যে কোসেকের সাথে, এই যে এখানে আমরা দেখছি কোসেকের মাঝখানে একটা সেক আছে, সো যেহেতু এটা একদম উপরে নিচে নাই সেহেতু এটার সাথে আমি অ্যালাইন করে নিয়েছি যে ওদের মাঝখানে মাইনাস হবে। কোসেক স্কোয়ার টিটা মাইনাস কট স্কোয়ার টিটা ইকুয়াল টু 1। একইভাবে 3 নাম্বার হলো সেক স্কোয়ার টিটা
মাইনাস ট্যান স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, সেক স্কোয়ার টিটা মাইনাস ট্যান স্কোয়ার টিটা ইকুয়াল টু 1। যেহেতু একদম উপরে নিচে সাইন কসের মতো নাই, সেহেতু এই দুইটাতে মাইনাস হবে। আরও একটা ব্যাপার মনে রাখতে পারো সহজে, এই সিকোয়েন্সের যেটা উপরে থাকে সেটা আগে লিখবো অলওয়েজ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, কোসেক স্কোয়ার উপরে আছে, কট স্কোয়ার নিচে আছে, সো সেটা সিকোয়েন্স আগে লিখবো, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার, এটা এখানে সেক স্কোয়ার আগে লিখবো। এখানে আগে লেখার ব্যাপারটা আসলে আসতেছে এই কারণে যে প্রথম সূত্র তো সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারে তুমি যদি কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার লিখো কোনো সমস্যা নেই, বাট কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ারে যদি কট স্কোয়ার মাইনাস কোসেক স্কোয়ার লিখে ফেলো দেন দ্যার উইল বি গ্রেট প্রবলেম। সো তো এখান থেকে বাকি তিনটা সূত্র ডিরাইভ হয়, যেমন সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা থেকে আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা, সরি স্কোয়ার দিয়ে নেই, তোমরা বলতে পারো কস স্কোয়ার টিকা টু টিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার টিটা পক্ষান্তর করে কোসেক স্কোয়ার টিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার টিটা। আর কট স্কোয়ার টিটা ইকুয়াল টু জিনিসটাকে আমি এভাবে চিন্তা করতে বলবো, ওয়ানটা এই পাশে চলে আসলো মাইনাস কট স্কোয়ার ওই পাশে চলে গেল, ওয়ানটা এই পাশে চলে আসলো মাইনাস কট স্কোয়ার ওই পাশে চলে গেলে এটা হয় ওয়েট কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার টিটা ইকুয়াল টু 1। এখান থেকে আমরা জিনিসটাকে এভাবে বলতে পারি কোসেক স্কোয়ার টিটা টু ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার টিটা, 1 যদি এই পাশে চলে আসে মাইনাস কট স্কোয়ার ওই পাশে চলে যায় পক্ষান্তর করলে, তাহলে কোসেক স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু কট স্কোয়ার, অর্থাৎ কট স্কোয়ার টিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার টিটা মাইনাস 1। একইভাবে সেক স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার, 1কে এই পাশে এনে মাইনাস ট্যান স্কোয়ারকে ওই পাশে পাঠিয়ে দিলে ট্যান স্কোয়ার ইকুয়াল টু সেক স্কোয়ার টিটা মাইনাস 1। এভাবে আমরা সূত্রটা মনে রাখতে পারি, এই তিনটা থেকে বাকি দুইটা করে সূত্র এভাবে ডিরাইভড হয়। তো তাহলে এই হচ্ছে ব্যাপার। ও আচ্ছা, তাহলে এর সাথে আমরা যদি বলি মানগুলো একটু বলে দিই, মানগুলো কিভাবে মানগুলো আমাদের ডিরাইভড হয়, কিভাবে আমরা সাইন কস ট্যান কটের 0 ডিগ্রি থেকে যেগুলো আদর্শ কোণ বলা হয়েছে 0, 30, 45, 60 এবং 90, এগুলোর জন্য যে আমাদের বলা হয়েছে এই জিনিসগুলো আমরা দেখি এই কোণগুলোর মানের পরিবর্তনের কারণে যে অনুপাতের মান পরিবর্তন হয় সেটা আমরা বুঝিয়েছি। এখন মানগুলো একটু মনে রাখার চেষ্টা করি, তাহলে আমাদের কাজ করতে পরবর্তীতে অঙ্ক করতে জিনিসগুলো সুবিধা হবে। আমি বলবো সাইন কস এবং ট্যানের মানগুলো মুখস্থ রাখতে, এই আদর্শ কোণগুলোর জন্য এগুলোর মান মুখস্থ রাখতে, কারণ এক্ষেত্রে তোমাদের পরবর্তীতে অঙ্ক করতে এই জিনিসটা খুবই সুবিধা হবে। তাহলে আমরা ধরে নিই এটা হচ্ছে 0, 30, 45, 60 and 90, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি অ্যান্ড ফাইনালি 90 ডিগ্রি। এটা হলো সাইন, এটা হলো কস, এটা হলো ট্যান। তো ব্যাপারটা খুব সহজে মনে রাখা যায়। আমি যেভাবে মনে রেখেছি, সাইনের ভ্যালু 0 থেকে 1 হয়, অর্থাৎ সাইনের 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ, 45 ডিগ্রির মান 1/√2, এটা মানটা বাড়ছে, 60 ডিগ্রির মান √3/2, কন্টিনিউয়াসলি বাড়তে বাড়তে এই মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রিতে যখন পৌঁছেছে তখন ভ্যালুটা 0 থেকে 1-এ পৌঁছেছে। এরপরে কসের ভ্যালুটা সাইনের ভ্যালু সোজা উল্টা, আমি এভাবে মনে রেখেছি, অর্থাৎ কস 0 ডিগ্রির মান সাইন 90 ডিগ্রির মানের সমান, সো এটা হবে 1, কস 30 ডিগ্রির মান সাইন 60 মানের সমান, অর্থাৎ √3/2। তারপর 45 ডিগ্রির মান উল্টা দিক থেকে আসছে, এটা মাঝখানে আছে, যা আছে তাই, সাইনের 45-এর মান যত কস 45-এর মানও তত, কস 60-এর মান সাইন 30-এর মানের সমান, অর্থাৎ হাফ। ফাইনালি কস 90 ডিগ্রির মান 0। তাহলে এটা আমরা এভাবে দেখতে পারি, সাইন 0 ডিগ্রি সাইন টিটার মান 0 থেকে 90-তে 0 থেকে ভ্যালুটা 1-এ পৌঁছেছে, কসেরটা সম্পূর্ণ উল্টা, কসের ভ্যালু 0 ডিগ্রিতে 1 থেকে
90 ডিগ্রিতে পৌঁছতে পৌঁছতে ক্রমান্বয়ে কমতে কমতে জিরোতে পৌঁছে যায়। ট্যানের ভ্যালু খুব ইজিলি সাইন বাই কস। আচ্ছা, দুইটা সূত্র নিয়ে আমি বলিনি। সাইন টিটা ট্যান টিটাকে আমরা এভাবে বলতে পারি, ট্যান টিটা ইকুয়াল টু সাইন টিটা বাই কস টিটা, এবং কট টিটা ইকুয়াল টু উল্টাভাবে কস টিটা বাই সাইন টিটা। সাইন টিটা, এই সূত্রটা ব্যবহার করে আমরা এখান থেকে খুব সহজে ট্যান টিটার ভ্যালু বের করে ফেলতে পারি। ট্যান জিরো এর ভ্যালু সাইন জিরো বাই কস জিরো। সো কী দাঁড়ায়, শূন্যকে 1 দিয়ে ভাগ করলে কত হয়, শূন্যকে 1 দিয়ে ভাগ করলে, শূন্যকে কোনো কিছু দিয়ে ভাগ করলে শূন্যই হয়। এরপর 30 ডিগ্রি মান হাফ ডিভাইডেড বাই √3/2, √3/2 উল্টে গিয়ে √3 নিচে চলে যায়, 2 উপরে চলে যায়, 2 কাটাকাটি 1/√3। একইভাবে 45 ডিগ্রি মান 1/√2কে 1/√2 একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ দিলে 1 হয়। 60 মান হবে √3/2 ডিভাইডেড বাই হাফ, হাফকে উল্টা করলে 2 হয়ে যায়, 2 কাটাকাটি, সো √3। অ্যান্ড ফাইনালি 90 ডিগ্রির মান হবে অসংজ্ঞায়িত। কেন? কারণ এখানে 1কে 0 দিয়ে ভাগ করতে হবে। আমরা জানি 1কে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে মান হয় অসংজ্ঞায়িত। ওকে, সো এই হচ্ছে ব্যাপার। বাকি যে 3টি ত্রিকোণমিতিক অনুপাত মান সম্পর্কে আমি বলি নাই, যেমন কোসেক হবে সাইনের উল্টা, অর্থাৎ সাইন জিরোর মান 0, সাইন জিরোর মান 0, কস জিরোর মান হবে 0 এর উল্টা, 0 এর উল্টা হলো অসংজ্ঞায়িত। তারপর 0 এর উল্টা বলতে 1/0, সো এটা অসংজ্ঞায়িত। 30 ডিগ্রির মান হবে 1/sin 30, 1/sin 30 মান হাফ উল্টা হয়ে গিয়ে 2 হয়ে যাবে। 45 ডিগ্রি কোসেক 45 ডিগ্রির মান হবে 1 ডিভাইডেড বাই 1/√2, 1 ডিভাইডেড বাই 1/√2, সো সেক্ষেত্রে এটা হয়ে যাবে √2টা উল্টে গিয়ে √2 হয়ে যাবে। 60 মান √3/2, এটা উল্টে গিয়ে 1/√3/2, এটা উল্টে গিয়ে হয়ে যাবে 2 ডিভাইডেড বাই √3, 1-এর উল্টা তো 1ই, সো কোসেক 90 ডিগ্রির মানও 1 হবে। সো অসংজ্ঞায়িত 2, √2, 2/√3 অ্যান্ড ফাইনালি 1। সো এটা এভাবেই হবে। একইভাবে সেকের ভ্যালুটা একইভাবে আসবে এবং কটের ভ্যালুটা একইভাবে আসবে। সো এই থাকলো আজকের ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা আরও এই অধ্যায় সম্পর্কে ধারণা নিব। তো এই বেসিকগুলো বুঝে নাও, বইয়ে কী লিখেছে একটু দেখে নিতে পারো। এই হলো আজকের ক্লাস। আই হোপ তোমরা বুঝছো যা বুঝিয়েছি। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।